বল। চারিদিকে তো এত পত্র পত্রিকা বেরাচ্ছে, ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে লিটল ম্যাগাজিনের আবার একটা প্রকাশ, কি মনে হয় লিটল ম্যাগাজিন না বাণিজ্যিক পত্রিকা, সাহিত্যের জগতে কোনটা বেশি জায়গা করে দিতে পারবে? লিটল ম্যাগাজিনের ভূমিকা কোনোদিনই শেষ হয়নি কোনোদিন। এর আপনারা জানেন, এটা সূচনা অ্যাকচুয়ালি সূচনা হয়েছে, কিন্তু আপনি যদি বলেন আমাদের বন্দে মাতরম পত্রিকাটাকে আপনি লিটল ম্যাগাজিন হিসাবেও ধরতে পারেন। যা লিটল ম্যাগাজিন শব্দটা ল্যাটিন আমেরিকা থেকে এসছে। আপনারা জানেন যে ম্যাগাজিন অর্থাৎ গুলি। আপনি যখন প্রচলিত মিডিয়াগুলো আমাদের ঠিকমতো সমাধান করতে পারে না, তখনই রাজনৈতিকভাবে লিটল ম্যাগাজিনের উত্থান হয়। কিন্তু এই মুহূর্তে যেটা আপনি বলছেন, প্রচুর প্ল্যাটফর্মে, আমি একটা জায়গায় বলছিলামও যে ম্যাগাজিন গুলোই আমরা সবাই লিখছি, এবং বেশিরভাগ সেলফ পাবলিকেশন, যার ফলে আপনারা যেটা লিখছেন সেটাই হয়তো প্রকাশিত হয়ে যাচ্ছে। কিন্তু আমার নিজেরই কলকাতা সময় বলে একটি নিউজ পেপার ছিল, নিউজ ওয়েবসাইট ছিল, এবং যথেষ্ট সার্কুলেশন ছিল, যেটা প্রায় প্রতিদিনই কোনো পোস্ট করলে প্রায় 1 লাখ করে হতো। কোনো রাজনৈতিক কারণে সেটিকে আমি ভারতবর্ষের বাইরে থেকে যেহেতু চালিয়েছিলাম, কোনো রাজনৈতিক দল অবজেকশন করলো এবং ওয়েবসাইটটাকে নিষিদ্ধ করে দেওয়া হলো। কিন্তু তার মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল লেখা ছিল, লোক সংস্কৃতির লেখা ছিল। সেই লেখাগুলো কিন্তু মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। সুতরাং সেই জায়গাটা থেকে, ভাবনা থেকে, আমরা আবার লিটল ম্যাগাজিন এবং ছাপা পত্রিকার দিকে ঝুঁকছি, কারণ ছাপা লেখা কিন্তু কোনোদিন হারাবে না। আপনি ওয়েবসাইট গুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে। 40, 50, 60, 70 বিভিন্ন যুগে লিটল ম্যাগাজিনে পরিবর্তন এসছে। 70 দশকে কৃত্তিবাস, শক্তি চট্টোপাধ্যায় থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে যুগটা, লিটল ম্যাগাজিন ঘিরে আজকালকার প্রজন্মের মধ্যে সেই কি আন্দোলন দেখা যায়, সেই উদ্দীপনা দেখা যায়? দেখুন, অ্যাকচুয়ালি কি জানেন তো, প্রবলেমটা হলো লিটল ম্যাগাজিন যে সার্কেলটা রয়েছে, আপনি 60-এর দশকে যখন বলছেন, তখন সুনীল গঙ্গোপাধ্যায় তরুণ ছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায়কে কতটা তখনকার লেখকেরা গুরুত্ব দিত, তো আপনি ভেবে দেখুন। সেই রকম আজকেও কিন্তু আমি অনেক রাইটারকে জানি যারা খুব ভালো লিখছে, কিন্তু তারা কিন্তু বড় বাণিজ্যিক পত্রিকাগুলোকে তে জায়গা পাচ্ছে না। আমি যখন লেখালেখি করতাম, তখন রাজকুমার দাও সঙ্গে ছিলেন, বা আমরাও কিন্তু বার্তা পেতাম না। সেই জায়গাটা থেকে আজকে সবচেয়ে বড় নেক্সট জেনারেশনের প্রচুর লেখক লেখিকা আমার সঙ্গে করছে। তাদের ভাবধারা, তাদের যে জীবনের যে সাহিত্য, তাদের লেখা আর আমাদের লেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে, যার জন্য কিন্তু আবার লিটল ম্যাগাজিনের প্রয়োজনীয়তা। কারণ তাদের লেখাটা কিন্তু বড় পত্রিকায়, ধরুন একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, আমরা এখন কোথায় কোথায় কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করাটা হয়ে গেছে। কারণ আপনি জানবেন যে আইটি প্রোফাইলের ছেলে মেয়েরা হিন্দি গালাগালিও দেয়, গালাগালিটা দেয়াটাই। কিন্তু আপনার শরৎচন্দ্র যখন লিখেছিলেন, তখন ওই রকম গালাগালিটা লেখেননি। সেই হিসাবে, আর পল্লব মনে হয় কিছুক্ষণ আগে বললো ক্রাইসিসের কথা, যেটা আমি দেখছি। আমি যেহেতু আবুধাবিতে ছিলাম, আমি কিন্তু এই ম্যাগাজিনগুলো লিখতাম। কয়েকজন বলছিলেন যে শরৎচন্দ্রও কিন্তু সাম্প্রদায়িক রাইটার, হিন্দুবাদী রাইটার, এবং সবচেয়ে বড় কথা, সত্যজিৎ রায়কে ফিল্ম মেকার হিসাবে বলছে উনি তো হিন্দুত্ববাদী। আমি বললাম, সত্যজিৎ রায় হিন্দুত্ববাদী রাইটার? বলছে, তুই পথের পাঁচালীটাকে দেখেছিস, যেটা পুরস্কার পেয়েছে? বললাম, হ্যাঁ। বলছে, দেখ, শহর থেকে যখন চলে যাচ্ছে, কোনো এমনি চলে যাওয়া দেখাতে পারতো, কিন্তু দেখানো হচ্ছে যে শিব ঠাকুর আপনি গোড়ালেই রয়েছে, ওই মন্দিরে প্রণাম করে উনি বেরিয়ে যাচ্ছে। মহেশের শরৎচন্দ্র মহেশকে, ওই গরুটিকে এই নিজে হাতে মেরে দিল। ও বলতে চাইছে ওটা থেকে তো বিক্রিও করে দিতে পারতো, দিলে অভাব নেই। তার মানে শরৎচন্দ্র ইচ্ছা করে মানে এটা গফুর এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু করেনি, যার ফলে দেখা যাচ্ছে এখনকার
রাইটারদের মধ্যে কিছু পরিবর্তন আসছে। তারা কিন্তু মানে লেখার কলমেও সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। আগে যেটা আমরা দেখতাম র্যাডিক্যাল লেখা, র্যাডিক্যাল লেখা বলতে প্রত্যেকটা ভাবনা প্রচুর গভীর দর্শন নিয়ে ভাবতো, সেই ভাবনাটা কিন্তু আজকে ভাবছে না। এই জায়গাটায় আমাদের কিন্তু আবার নেক্সট জেনারেশনকে বোঝাতে হবে যে এই এই জিনিসটা কোনটা ঠিক কোনটা হয়তো, এটা আপনাদের মতো মিডিয়ারাও সেইটার ব্যাপারে সাহায্য করা উচিত। আপনার নামটা? আমার নাম মানব মন্ডল। তাই কি নেবেন না? দিদা, আমরা এত কিছু শিল্প দেখেছি, গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাওয়া শিল্প, নতুন নাচ, এটা নিয়ে পিএইচডি, হঠাৎ করে এই ভাবনা মাথায় এলো কি করে? আমি মূলত দক্ষিণ চব্বিশ পরগনা একেবারে প্রত্যন্ত গ্রাম হোটরে থাকি। তো আমাদের গ্রামগঞ্জে লোক সংস্কৃতির মধ্যে পুতুল নাচ বা পুতুল নাট্য যাই বলি নাই কেন, এটা একটা মানে সমৃদ্ধ একটা আর্ট ফর্ম। তো যেখানে নাচ আছে, গান আছে, অভিনয় আছে, সবকিছু নিয়ে কিন্তু এই আর্ট ফর্মটা। তো আমার পড়াশোনা মূলত থিয়েটার নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। আমি যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে তখন পড়াশোনা করছি, তখন আমাদের ডিজার্টেশন একটা পেপার ছিল। তো সেই পেপারে আমার অধ্যাপক বললেন যে, প্রদীপ তুই তো গ্রামে থাকিস, তা সেখানকার তোর গ্রামের যে কোনো একটা ফর্ম নিয়ে কাজ কর। তো তখন আমি আগে আমি লোকনাট্যের সঙ্গে যুক্ত ছিলাম, মানে যেহেতু আমার বেড়ে ওঠা লোকনাট্য শিল্পীদের সঙ্গেই, তো আমি যেহেতু মানে ওই পরিসরের মধ্যে বড় হয়েছি, সেক্ষেত্রে আমার অধ্যাপক যখন বললেন যে তুই ওটা নিয়ে কাজ কর, তখন আমার মনে একটা আশা তৈরি হলো যে না, এই বিষয়টা নিয়ে তো কাজ করা যেতে পারে, যেটা একটা ইউনিক বিষয় হতে পারে, যে যেহেতু এটা হারিয়ে যাওয়া শিল্প। তো গ্রামে গঞ্জে এখন প্রতিটা বলবো না, কিছু কিছু মেলাতে হয়, যে মানে খুব কম আর কি, সেই প্রচারটাও কমে গেছে। তো আমি ভাবলাম যে আজকে প্রজন্মের ছেলে মেয়েদের যদি এই শিল্পের মধ্যে আনা যায়, এটা আমার একটা ব্রত বলতে পারেন। তো আমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সরকারি স্কুলে কর্মশালা করাই। আমার সংগঠনের নাম গঙ্গারেডি পাপেট থিয়েটার। তো সেই গঙ্গারেডি পাপেট থিয়েটারের পক্ষ থেকে আমরা সব স্কুলে যাই, বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে গিয়ে ওয়ার্কশপ করিয়ে আজকের প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমরা এই শিল্পের মধ্যে নিয়ে আসি, যাতে এই শিল্পটা অনেক সুদূর প্রসারী একটা পথ পায় আর কি। তো সেই জন্যই, কারণ দেখুন আজকের যুগের ছেলে মেয়েদের হাতে মোবাইল, ইন্টারনেট সবই আছে, তারা কেন এরকম একটি প্রাচীন শিল্প নিয়ে কাজ করবে? কিন্তু আমার মনে হয় যে পুতুল নাচের মধ্যে সব আছে, সবকিছু। মানে একটা পূর্ণাঙ্গ পাপেটিয়ার বা পুতুল নাচ শিল্পী যদি কেউ হয়, তাহলে তার সমস্ত দিকটা আয়ত্ত করতে হবে, ইতিহাস জানতে হবে, ভূগোল জানতে হবে, অঙ্ক জানতে হবে, সমস্ত বিষয়, নাচ গান আঁকা সবকিছু জেনে তবে একজন পুতুল নাট্য শিল্পী হতে হবে। সেই জন্য আমার কাছে এই পুতুল নাচটা খুবই এনরিচ মনে হয়, বিশেষ করে আমাদের ভারতীয় ট্র্যাডিশনের ক্ষেত্রে, এবং এটা আমাদের একটা ভারতীয় হেরিটেজ। তো সেই হেরিটেজকে রক্ষা করা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি চেষ্টা করছি গঙ্গারেডি পাপেট থিয়েটার আমার সংগঠনের মাধ্যম দিয়ে আমি বিভিন্ন জায়গায় এই পুতুল নাচকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকে প্রযুক্তিগত যুগে এই শিল্প কতখানি বাজার পেতে পারে বলে আপনার মনে হয়? যদি আমরা যথাযথ জায়গায় নিয়ে যেতে পারি পুতুল নাচকে, তাহলে সত্যি একটা বাজার আছে। দেখবেন যখনই একটা জড় পুতুল মঞ্চে আসে, শিল্পীর হাতে ছোঁয়ায় সে প্রাণ পায়, তখন কিন্তু মুহূর্তে দর্শক একটু নড়ে চড়ে বসে। দর্শকের কাছে মনে হয় যে সত্যি তো একটা জড় বস্তু কি করে নড়ছে, তার যে কৌশলটা, সেই কৌশলটা জানার জন্য দর্শকের মনে যে কৌতূহল, যে কি করে একটা জড় বস্তু কি করে জীবন্ত হতে পারে, তো সেই কৌতূহল পুতুলের কিন্তু সবসময় রয়েছে। এবার আমাদেরকে বিশেষ করে আজকে আধুনিক বিনোদন মাধ্যম এতটাই স্প্রেড করেছে, এতটাই এই সমস্ত লোকশিল্পগুলোকে ঢেকে দিয়েছে, তো সেখান থেকে আমাদের মতো যদি উদ্যোগী কেউ আসে, তাহলে এই শিল্পটা আবারও মানে আমার মনে হয় যে অনেক ভালো একটা জায়গা পেতে পারে আজকের এই বিনোদন মাধ্যমের যুগে। আপনার নামটা? আমার নাম ডক্টর প্রদীপ সর্দার। তো আমার একটা সাহিত্য পুস্তিকা প্রকাশ, আগামী দিনে তাদেরকে এদের দিয়ে লেখাবেন এইখানে, মোটামুটি আপনার চিন্তা ভাবনা কি?
কি উদ্দেশ্যে পত্রিকা আমার করলেন? আমার প্রথম উদ্দেশ্য ছিল, অনেক আমি দেখেছি, মানে আমি দীর্ঘদিন ধরে সম্পাদনার সাথে যুক্ত ছিলাম, লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলাম, এবং সম্পাদনা করার সময় আমি দেখেছি যে অনেক বাচ্চা মানে 8-এ পড়ে, 9-এ পড়ে, 11-12 ফার্স্ট ইয়ার, তাদের হাতে বিশেষ কিছু পয়সা তো থাকে না, কিন্তু তারা লিখতে খুবই উৎসাহী, আগ্রহী, এবং তাদের জন্য যদি একটা প্ল্যাটফর্ম করা যায় যেখানে খুবই স্বল্প সৌজন্য মূল্য থাকলেও না থাকলেও ওইভাবেই একটি পত্রিকা, যাতে তারা লেখাটাকে ভালো করে একটা প্ল্যাটফর্ম পায়, লেখার কাজটাকে তারা মানে লেখাটা তারা দেয় এবং সেটা মানে লেখার আকারে প্রকাশ পায়, তাহলে তাদেরও যেমন আনন্দ হবে, সে প্রকাশনার কাজ করে সেটা আমিও তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে পারবো, এটাই মেন মোটো ছিল। আর তার সাথেও বিভিন্ন, মানে আমার এই বইতেও বহু মানে স্টুডেন্টস লেখা দিয়েছে, এবং তাদের লেখা ছাপা হয়েছে। এছাড়াও শুধু স্টুডেন্টস নয়, কিছু মানে লেখক যারা আমার সাথে পরিচিত তারাও লেখা দিয়েছে, এবং এইভাবেই আমরা বইটাকে তৈরি করতে পেরেছি। আগামী দিনে লিটল ম্যাগাজিন নিয়ে কি কি কাজ করবেন বলে মনস্থির করেছেন, ভেবেছেন কি? হ্যাঁ, লিটল ম্যাগাজিন নিয়ে, পত্রিকা নিয়ে, এই পত্রিকাটা যেহেতু এটা প্রথম বর্ষ বেরোলো, নববর্ষ সংখ্যা বেরোলো, এটা নববর্ষ সংখ্যার পরে এরপর শারদীয় সংখ্যা করার ইচ্ছা আছে, যেখানে আবার আমরা সেই মানে বাচ্চাদেরকে বিশেষ করে অনুপ্রাণিত করব, মানে রিকোয়েস্ট করবো যাতে তারা আরো ভাবে, মানে ভালোভাবে এই পত্রিকার সাথে যুক্ত হতে পারে এবং তাদের লেখা দিয়ে আমাদের পত্রিকাটাকে সমৃদ্ধ করতে পারে। আগামী দিনে বিভিন্ন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে কি কথা কিছু কাজ করেন? হ্যাঁ, মানে আমি নিজে স্কুলে পড়াই একটি, তো স্কুলে মানে বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে ইভেন্ট করার আমার ইচ্ছা আছে, যাতে তারা নিজেদের লেখা আমাদের দিতে পারে, এবং সেই লেখা পত্রিকার আকারে প্রকাশ হবে শারদিয়াতে, এবং তাছাড়াও বইমেলার জন্য পত্রিকা থাকবে, তখনও যেন আরো ভালো করে হয় সেই জিনিসটা। আমার নাম এলা বোস, আমি কথানীর প্রকাশনের কর্ণধার এবং প্রকাশক। चित्तकेशिनि निरुपमवेशिनि रसरावेशिनि भङ्गिनि चित्तकेशिनि निरुपमवेशिनि रसरावेशिनि भङ्गिनि अधर सुरङ्गिनि अङ्गतरङ्गिनि रङ्गिनि नव नव रङ्गिनि सुन्दरि राधे आवे बनी आवे बनी। कुञ्जरगामिनि मोतिमदर्शनि दामिनि चमकने हारिणि रे कुञ्जरगामिनि मोतिमदर्शनि दामिनि चमकने हारिणि रे आभरणधारिणि जगल विसारिणि श्यामल हृदय विहारिणि रे श्यामल हृदय विहारिणि रे नवयुरागिनि अखिल सुहागिनि मध्यमरागिनि मोहिनि रे नवयुरागिनि अखिल सुहागिनि मध्यमरागिनि मोहिनि रे दास विलासिनि हास विकासिनि दास विलासिनि हास विकासिनि गोविन्द दास चित शोभिनि रे सुन्दरि राधे आवे बनी सुन्दरि राधे आवे बनी। ঠিক আছে হ্যাঁ, মানে পুতুল কালেকশন করতে গিয়ে দেখেছি যে অনেক পুতুল এরকম হচ্ছে যে 2002-2003 পর থেকে না শেষ হয়ে গেছে, মানে
আর্টিজানরা বয়স হয়ে গিয়েছে, পুতুল বিক্রি করে 2 টাকা 3 টাকা পাওয়া যায়, পুতুল বানানো বন্ধ হয়ে গিয়েছে। তো এরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, পশ্চিম মেদিনীপুরে 5 রোড বলে একটা জায়গা আছে, সেখানকার কালার পুতুল হতো আগে, মানে শাঁখারি বাড়িতে যারা শাঁখা বানায় তারাই কালার পুতুল বানানো। সেই জিনিসটা বন্ধ হয়ে যায়। মোটামুটি 10-12 বার গিয়ে বারবার বলে 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 রিভাইভ করানো হয়। এখন মানে অনেকেই কালার পুতুল নিয়ে আর কি লেখালেখি করছে, কাজ করছে, ভালো লাগে দেখে যে অন্তত জিনিসটা বন্ধ হয়ে গেছিল সেটা আবার ঘুরে আসছে। এরকম হলো। তারপর সরা, ওই মানুষ সরার কথা বলবো, সরাও মোটামুটি আমি ত্রিপুরা থেকে শুরু করে, অসম থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রতিটা বেল্টেই সরার জন্য ঘাটাঘাটি এখনো করে যাচ্ছি। জিনিসগুলো ভালো, মানে এমন আছে একজন 70 বছর বয়স্ক কি 75 বছর বয়স্ক মানুষ করছে, ছেলেরা এসব আর করে না, মানে ওই ধরনটাই পুরো শেষ হয়ে যাবে আর হয়তো 3 বছর। মালদায় এক ভদ্রলোকের কাছে গেলাম, দিদি মানে আমার জন্য করে দিতে দিতেই শুনলাম যে মাঝখানে স্ট্রোক করেছে। তো ছেলে নেই, মেয়ে আছে, তো তারা মানে ওটাও ল্যাঙ্গুয়েজটা শেষ হয়ে যাবে। তো এই করে করে দেখছি যে সেই সময় যে ভালোবাসা আমার পরিচয়, যে আমিও পুতুল নিয়ে ঘাটাঘাটি করি, মানুষ পুতুল নিয়ে ঘাটাঘাটি করে, তো ভালো লাগলো। তো আজকে যখন বললো যে তুমি এরকম অনুষ্ঠানে আসবে, ঠিক আছে চলো, অন্তত এইসব নিয়ে যখন অনেক অনুষ্ঠানটা তখন খারাপ তো নয় কিছু আমার জন্য। এই করেই এবারে যেটা হয়েছে সেটাই শুরু করবো।